একটা শহর যেটা একই সাথে রাজকীয়, একই সাথে সহজ সরল, যেখানে ইতিহাসের নান্দনিকতা আর আধুনিকতার ছোঁয়া একসাথে মিশেছে। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব উত্তর পূর্ব ভারতের এক লুকানো রত্নের খোঁজে, আগরতলা, ত্রিপুরার হৃদয়। এখানে রাজবাড়ির গল্প আছে, ল্যান্ডস্কেপের মায়া আছে, সাথে আছে রকমারি স্ট্রিট ফুড, তার উপরে সিপাহীজলা অভয়ারণ্য, যেন প্রকৃতি আর বন্য জীবনের এক আশ্চর্য মেলবন্ধন। এবং যেটা না বললেই নয়, উজ্জয়ন্ত প্যালেসের রাজকীয় ইতিহাস। ত্রিপুরা সংস্কৃতি, ঐতিহ্য আর অফবিট লোকেশন একসাথে এক অদ্ভুত ম্যাজিক তৈরি করে। আর এই ম্যাজিককেই আমরা তুলে ধরব আমাদের ক্যামেরায়। সত্যিকারের আগরতলার গল্প বলবো, আমাদের চোখ দিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক এক অনবদ্য যাত্রা। একসাথে ডুব দিই আগরতলার এই রঙিন দুনিয়ায়। নতুন একটি স্টেট, নতুন একটি সিরিজ। তো সকলকে স্বাগত আমাদের ত্রিপুরা সিরিজের প্রথম এপিসোডে। আমরা নর্থ ইস্ট এর আগে অনেকবার গেছি, তবে ত্রিপুরা প্রথমবার। ত্রিপুরা হচ্ছে খুব সুন্দর ছোট্ট একটি স্টেট, 3 দিক বাংলাদেশে ঘেরা। আর আজকে আমরা এক্সপ্লোর করব ত্রিপুরার রাজধানী আগরতলা। আগরতলা যদি আপনারা আসতে চান, কিভাবে আসবেন, কি কি ঘুরে দেখবেন, কীরকম কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কীরকম কি থাকার ব্যবস্থা রয়েছে, সব কিছুই থাকবে এই ভিডিওটাতে। তো চলুন আমরা এক্সপ্লোর করি একসাথে আগরতলাকে। আগরতলা এমন একটা শহর যেখানে আপনারা পেয়ে যাবেন ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। এই শহরের প্রতিটা কোণায় যেন লুকিয়ে রয়েছে একটা আলাদা চার্ম। তো আজকে আমরা এক্সপ্লোর করব আগরতলার রয়্যাল হেরিটেজ, হিডেন জেমস আর অথেন্টিক লোকাল ফ্লেভার্স। প্রথমেই বলে দিই আগরতলা আপনারা কিভাবে আসবেন। আপনারা ফ্লাইটে আসতে পারেন, আগরতলার মেন শহরের মধ্যেই এয়ারপোর্ট রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর একটা অপশন হচ্ছে ট্রেন, যেটা করে আমরা এসেছি। এনজেপি থেকে অনেক ট্রেনের অপশানস রয়েছে। তো আপনারা যদি এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে আসতে চান তো সহজেই আসতে পারেন। আর যদি কলকাতা থেকে আসতে চান তাহলেও কিন্তু 2-1টা অপশান রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমরা যে ট্রেনে এসেছি সেটা হচ্ছে আগরতলা উইকলি এক্সপ্রেস, সপ্তাহে 1 দিন করে চলে। এই ট্রেনের টাইমিংটা খুব ভালো। এনজেপিতে সকালবেলা 6:50-এ ছাড়ে, আর এখানে এসে আগরতলায় পৌঁছে যায় 5:45-এ ভোরবেলাতে। মানে একটা প্রায় 24 ঘন্টা জার্নি করলেই আপনারা এখানে পৌঁছে যাবেন। এবং এখানে এই ট্রেনটায় আসার রিজন হচ্ছে গোটা দিনটা আমরা পেয়ে যাচ্ছি এক্সপ্লোর করার মতন। তো এখানে এসে আপনারা এক্সপ্লোর করতে পারেন গাড়ি নিয়ে, যেমনটা আমরা করছি। আর যারা আরও বাজেটে করতে চান তারা স্কুটি রেন্ট করে নিতে পারেন লোকাল সাইটসিং করার জন্য, আর অটোও করে নিতে পারেন, স্টেশনের বাইরেই অটোও পেয়ে যাবেন। আগরতলা উইকলি এক্সপ্রেসে আসার 2টো কারণ। একটা কারণ তো প্রথমেই বলেছি যে তাড়াতাড়ি চলে আসা যায়, মানে টাইমিংটা এমন সারাটা দিন পাওয়া যায় ঘোরার জন্য। আর একটা কারণ হচ্ছে আমরা চেক করে দেখেছি ঠিকঠাক টাইমে আসে, মানে লেট করে না, কখনো কখনো টাইমের আগেও চলে আসে। যেমনটা আমাদের সাথে হয়েছে, প্রায় 10 মিনিট আগে পৌঁছে গেছে স্টেশনে ট্রেন। আর লাকিলি আমাদের জন্য দাদা গাড়ি নিয়ে ওয়েট করছিলেন, আমাদের সময় নষ্ট একদমই হয়নি। আর অত ভোরবেলা যেহেতু পৌঁছেছি, ওই সময় কোনো হোটেলেই চেক ইন করতে দেওয়া হয় না, আর চাওয়াটাও উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। তাই দাদাকে জিজ্ঞাসা করলাম কি করা যায়। দাদা বললেন যে টি গার্ডেন যাওয়া যেতে পারে। আমরাও ভাবলাম মার্চ মাসের ফার্স্ট উইক, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এইমাত্র সূর্য উঠেছে, তো একটা ফ্রেশ চা বাগান আমরা দেখতে পাবো শিশির ভেজা। তো ওটার লোভেই আমরাও চলে গেলাম। শহর থেকে মোটামুটি 15-20 মিনিট মতন দূরে রয়েছে ওই চা বাগানটা। রাস্তাটাও খুবই সিনিক, দুদিকে চা বাগান, ছোটোখাটোর ওপরেই। পাশেই রয়েছে টি ফ্যাক্টরি, তার পাশে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির, খুব সুন্দর দেখতে, শিবলিঙ্গ রয়েছে একটা। তো ওখানটা বেশ আমাদের ভালো সময় কেটেছে। আর চা বাগানকে কেন্দ্র করে যে গ্রামটা রয়েছে ওটাও খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। মেন শহরের মধ্যেই একটা পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা খেয়েছি মশালা ধোসা। বেশ টেস্টি ছিল, রিজনেবলে ছিল। যেটা সবথেকে বেশি ভালো লেগেছে ওখানকার মিষ্টিগুলো, অনেক রকমের মিষ্টি ছিল, 3-4টে ট্রাই করেছি, খুব ভালো খেয়েছি আমরা। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে।
আমাদের প্রথম পয়েন্টই হচ্ছে অক্সিজেন পার্ক, দারুণ একটা কনসেপ্ট। লোকেশন হচ্ছে শালবাগান। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর যদি 4 চাকা নিয়ে আসেন 20 টাকা করে পার্কিং। এই বোর্ডে দেওয়া রয়েছে সমস্ত কিছু, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন যাওয়া যাক, দারুণ একটা কনসেপ্ট, ভালো লাগছে ব্যাপক। তো এই অক্সিজেন পার্কটা আগরতলার একটি বিশিষ্ট ইকো ফ্রেন্ডলি পর্যটন কেন্দ্র। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাছপালা, মানে প্রকৃতির সঙ্গে এই মানুষের একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার জন্যই হয়তো এই প্রচেষ্টা। এসে থেকে দেখছি প্রচুর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারিদিকে, মাঝে মাঝে গায়ের গাছেও চলে আসছে, আর চারিদিকে বড় বড় শালবন, আরও অনেক অনেক গাছপালা রয়েছে, প্রতিটা নামও জানি না। চলুন ঘুরে দেখি কি কি আছে। জানি না এটা কি পাখি ডাকছে, মানে এখানে বিভিন্ন রকমের পাখির ডাক, বিভিন্ন প্রজাপতি, কীটপতঙ্গ, অর্কিড থেকে শুরু করে কি না কি রয়েছে। পার্কের বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করা রয়েছে, তার সাথে সাথে প্রতিটা গাছে তার নাম লেখা রয়েছে, এরকম বোর্ডও করা রয়েছে, ঔষধি গুণ, তারপর তার সায়েন্টিফিক নেম, সমস্ত কিছু ডেসক্রিপশনস দেওয়া রয়েছে, পড়তে পারেন। আর একটা জিনিস যেটা দেখছি মজার বিষয়, সেটা হচ্ছে এরকম দেখুন গাছে গাছে আর্টিফিশিয়াল পাখি, তারপর বিভিন্ন জন্তু জানোয়ারও রয়েছে। আর ওই দেখুন একটা অর্কিড, ওটা কিন্তু ন্যাচারাল। দেখুন প্রজাপতির কথা বলতে বলতে এই বোর্ডটা, বিভিন্ন ভ্যারাইটির প্রজাপতি এখানে রয়েছে, বিভিন্ন কালারের, তার নামও লেখা রয়েছে। এটা হচ্ছে লগ হাট। এটা যদিও পার্কের বাইরে, মানে পার্কের নয় বলছে, কিন্তু কি সুন্দর চারিদিকে গাছপালা, ফুল গাছ, কাঠের, এগুলো বলছে ভিআইপি গেস্টদের জন্য। তো হেভি লাগছে, মানে এখানে থাকতে ইচ্ছা করছে। এখানে একজনের সাথে দেখা হলো, উনি বললেন যে অর্কিড নাকি এইদিকে রয়েছে। আমি আর ওদিকে যাচ্ছি না, অনেক হেঁটে নিয়েছি। আর এই সময়টা সকালের দিকে হালকা গরম, মানে ঠান্ডা ছিল ঠিকই, এখন কিন্তু বেশ ভালো রোদে গরম লাগছে, শুধু এই গাছপালাগুলো আছে তাই বাঁচোয়া। এখানে ঘুরতে ঘুরতে এনাদের সাথেও দেখা হলো। বাবা অনেক রয়েছে ফার্ন। তাই নাকি? হ্যাঁ, অনেক প্রজাতির, যেগুলো আগে চোখেও দেখিনি। কিছু কিছু অবশ্যই চেনা, বাট কিছু কিছু আছে না। ওখানে সব নাম টাম লেখা রয়েছে। কি ঠান্ডা মতো লাগছে না? হ্যাঁ একদম, এটা ভালো নাম দিয়েছে, অক্সিজেন পার্ক, ভালোই নামটা দিয়েছে। হ্যাঁ সত্যি ফ্রেশ অক্সিজেন এখানে পাওয়া যাবে, কিছু পাওয়া যাক আর নাই যা। কিছু বাটারফ্লাইও দেখতে পাচ্ছি এখানে। প্রতিটা গাছে দেখুন কিছু কিছু কচি পাতা জন্মেছে, মানে বসন্তের কচি পাতা। আর এখানে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, উফ কি যে আরাম লাগছে। এখন যাচ্ছি অর্কিড দেখতে একটু। ওয়াও, আমার প্রিয় জায়গা, অর্কিড হয়ে রয়েছে। কি লাকি আমি এই সময় এসে, বেশ কিছু কালারে দেখতে পাচ্ছি। এটা তো দারুণ লাগছে, প্রচুর পার্পল টাইপের কালার। হোয়াইট অর্কিড রয়েছে, হোয়াইট অর্কিডটা আরও ভালো লাগছে। প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, 50টা প্রজাতি রয়েছে এখানে। ওটাও খুব ভালো লাগে, ছোটো ছোটো। ওটা আমি দেখেছি পাহাড়ে। আমরা পাহাড়ে এই টাইপের একটা দেখতে পাই, যেটা একটু ব্রাউন ব্রাউন কালারের হয়। এখানে কালারটা খুব সুন্দর। এই কালারটা, মানে শুধু এটা না, প্রত্যেকটা কালারই এত সুন্দর। ফুলগুলো কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এর আগে আমরা একবার অর্কিড যে গার্ডেন হয় ওখানে গেছি, বাট হয়তো একটা কি দুটো প্রজাতিরই অর্কিড ফুটে থাকতে দেখেছি, এতগুলো দেখতে পাইনি। যদিও আপনাদের হয়তো একবারে ফ্রেমে দেখে মনে হচ্ছে কিছুই ফোটেনি, বাট একটা একটা করে যদি দেখেন অনেক রকমের। আমরা জাস্ট কয়েকটাই আপনাদেরকে দেখাতে পারলাম। খুব সুন্দর সুন্দর। এটাও একদম ইউনিক, একদম মেরুন কালার, তার সাথে হালকা হলুদের একটা মানে রয়েছে, দাগ দাগ রয়েছে, ছোপ ছোপ। কি সুন্দর প্রত্যেকটা অর্কিড, জাস্ট অসাধারণ। আমি খালি ভাবছি যখন যে সিজনটা আসে, অর্কিডের সিজনটা, তখন পুরোটা যদি ফুটে থাকে কি ভালো লাগে। আমি তো মনে হয় বাড়িই যাবো না এখান থেকে। লাস্ট এই অর্কিডটা দেখছি, একদম ছোট্ট ছোট্ট হলুদ রঙের, কি সুন্দর লাগছে। এটা বাইরে হয়েছে, মানে কত রকমের দেখলাম, ওখানে বোর্ডে দেখলাম 61 ভ্যারাইটির রয়েছে। এবং এনাদেরকে জিজ্ঞেস করলাম, বললো নাকি এই সময় ফোটে, এই ফেব্রুয়ারি মার্চে, বাট এই বছর অতটা ফোটেনি।
খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেছি এদেরকে। এখানে দেখুন প্রচুর বদ্রি পাখি আছে, এখানে লাভ বার্ডস আছে, এগুলো সবই আমি পায়েলদের বাড়িতে দেখেছি। এই দেখুন, তো পুরোটা ঘুরে আবার চলে এলাম এক্সিট গেটের কাছে। এখানে একটা শহীদ বেদিও আছে, যেটা বুঝলাম যে লোকাল মানুষরা এখানে বেশি আসেন। আর পার্কে না কোনো রকমভাবে তীর চিহ্ন দেওয়া বা অ্যারো দেওয়া নেই, যেখানে আমাদের ডাইরেকশন ঠিকঠাক দেওয়া থাকবে। আমরা মাঝখানে গিয়ে ঘুরছি বুঝতেই পারছি না, তো অনেকটা সময় এখানে কেটে গেল। সকালের দিকটা বা বিকালের দিকটা আমার মনে হয় এই জায়গাটা এলে বেশি ভালো লাগবে। আরেকটা কথা, বাইরের থেকে কিন্তু ভেতরের টেম্পারেচার এখানে অনেক কম, খুব শান্তি পাবেন এটুকু বলতে পারি। এবার আমরা চলে এসেছি আরও একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশনে, যেটা হচ্ছে হেরিটেজ পার্ক। ত্রিপুরার মধ্যে যে সমস্ত মেন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো রেপ্লিকা করা রয়েছে। তো চলুন গিয়ে দেখি আর কি আছে না আছে। মেন গেট দিয়ে ঢুকেই দেখুন এখানে বাঁশঝাড় রয়েছে এবং এরকমভাবে নুয়ে পড়েছে, আর্চের মতন হয়ে গেছে, যেন মনে হচ্ছে ন্যাচারালি গেট তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে চলে এলাম ধর্মনগর, যেটা বলছিলাম আমি, ছোটো ছোটো রেপ্লিকা করা রয়েছে। ওটা স্টেশন একটা, ধর্মনগরটাও একটা স্টেশন, বড় স্টেশন দিয়ে এরকম করে পানি সাগর, বেশ কি সুন্দর কিউট লাগছে দেখতে। একটা ছোট্ট ব্রিজ রয়েছে, মানে ছোট্ট করে ত্রিপুরার ম্যাপটাই দেওয়া রয়েছে টুরিস্টিক পয়েন্ট ওয়াইজ। এটা হচ্ছে কুমারঘাট স্টেশন, এখান থেকেই যাওয়া হয়, জাম্পুই হিল যাওয়া হয়। তো ওয়াও, খুব ভালো লাগছে, কিউট রেল লাইন করা রয়েছে। এরকম বরাবর গেলে কোথায় কি আছে ঘোরার জায়গা আপনাদের পুরো ম্যাপটা মানে বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে পাহাড় টাইপের করা রয়েছে। তো হাঁটতে আমরা চলে এসেছি খোয়াই ডিস্ট্রিক্টে। এখানে বয়ে যাচ্ছে খোয়াই নদী। এই হচ্ছে আগরতলা স্টেশন, ওই হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, এদিকে চলে যাচ্ছে সিপাহীজোড়া, নীরমহল প্যালেস। মানে পুরো ছোট্টখাট্টো একটা আগরতলাকে এখানে বসানো হয়েছে। একদম ওভারঅল একটা দারুণ আইডিয়া আপনাদের হয়ে যাবে কোথায় কি আছে কোন দিকে। এটা খুব ভালো লাগলো এই পার্কের। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুবিনিয়ার শপ। এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে। হেরিটেজ পার্কের যে মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই যে রেপ্লিকাগুলো। মেন দর্শনীয় স্থানে সমস্ত রেপ্লিকা দেওয়া আছে, তার সাথে খুব সুন্দর চারদিকে প্রকৃতির মধ্যে কখনো টিয়া পাখি ডাকছে, কখনো কোকিল ডাকছে। তো লোকালদের জন্য খুব ভালো, আপনারা যদি আসেন এখানে হাঁটাচলা করতে ভালো লাগবে, সকালের দিকটা আরও বেশি ভালো লাগবে। আমরা এখন এলাম আগরতলার বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দির, একদম মেন রাস্তার উপরে। দেখুন এই হচ্ছে মেন গেট। পুরীতে জগন্নাথ মন্দিরে আপনাদেরকে নিয়ে গেছি, এবার আগরতলার জগন্নাথ মন্দির। মন্দিরের মেন গেটটা একটু দেখুন, ডিজাইনটা একটু আপনাদের অন্যরকম লাগবে। এর কারণ এটাই, এখানে হিন্দু এবং ইসলামিক স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি হয়েছে এই মন্দিরটা। বিশাল বড় মন্দিরের প্রাঙ্গণ, আর সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন জগন্নাথ দেবের মন্দির, যেটা বিকাল 4টের পরে খোলা হবে। এখন বন্ধ আছে, যেটা দেখলাম দোল উপলক্ষে এখানে বিশাল উৎসব আছে, অনেক মানুষজন এখানে আসবেন। তো যারা পরবর্তীকালে পরের বছরে প্ল্যান করবেন তারা দোলের সময়টা কিন্তু এখানে আসতে পারেন। জগন্নাথ মন্দির দর্শন করার পরে আমরা এখন চলে এসেছি নেহেরু পার্ক। এখানেও এন্ট্রি ফি আছে। সুসজ্জিত পার্ক, ছবি তোলার জন্য ভীষণ ভালো। নেহেরু পার্কের বাইরে থেকে একটা ম্যাপ করা আছে, দেখুন মেন গেট, জওহরলাল নেহরু স্ট্যাচু থেকে শুরু করে এই হচ্ছে পুরো পার্কটা। এই যে ব্রিজটা, এখানে নেহেরু পার্ক লেখা আছে, আর পুরো পার্কটা দেখুন বাইরে থেকে। আমরা ঢুকছি না, আপনাদের যাদের পার্ক ঘোরার ইচ্ছা তারা ঘুরে দিতে পারেন। এখন প্রায় 3:30 বাজে। ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা এলাম আদর্শ হোটেল। দাদাই বললেন এটা ভালো। এখন রোড ক্রস করছি, এবার একটু লাঞ্চ করব। এটা হচ্ছে এখানকার ভেজ থালি, ভাত, ডাল, একটা সবজি আছে, একটা ভাজা আছে, আর এটা হচ্ছে ড্রাই ফিশ মানে শুটকি মাছের চাটনি। আগরতলায় যেটা দেখলাম, খাবারের কিন্তু প্রচুর অপশানস আছে, অনেক দোকান আছে, স্ট্রিট ফুড আছে। বাট আমরা যে দোকানটায় ঢুকেছিলাম সেটা একটা লোকাল পাইস দোকান, যেরকম আমরা ভাত, ডাল, সবজি, মাছ, মাংস খাই সেরকমই একটা দোকান। 90 টাকা নিয়েছে আমাদের ভেজ থালি, এবং ফিশ থালি, চিকেন থালির দাম আপনারা দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইসে, খুব ভালো খেয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি আগরতলার আরও একটা মেন ট্যুরিস্ট পয়েন্ট, দ্যাট ইজ আখাউড়া বর্ডার।
এই যে বর্ডারটা, এটা ত্রিপুরার আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া যে উপজেলা সেটাকে কানেক্ট করে। এটা একটা স্থলবন্দর। বিকাল 4টের সময় খোলা হয় মেন গেট। আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করছি, গেট খুললে আমরা আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি এটা কি হয়, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা জেলার বাণিজ্য বলুন বা পর্যটন বলুন, এই সমস্ত বিনিময়ে খুব হেল্প করে। আর যদি আপনারা এখানে প্যারেড দেখতে চান তাহলে শনি এবং রবিবার 3:30 থেকে 5টার মধ্যে আপনাদেরকে আসতে হবে প্যারেড। বাকি বাদ কিন্তু কোনোদিনও প্যারেড দেখা যায় না। এখন ওয়েট করছি, যদি দেখি ভিডিও করতে দেয়, ছবি তুলতে দেয়, আপনাদেরকে দেখাবো। যেরকমটা আপনাদেরকে বললাম, ভিডিওগ্রাফির পারমিশন কিন্তু নেই, শুধুমাত্র ছবি তুলতে পেরেছি। বেসিক্যালি আপনাদেরকে একটা গেট থেকে আরও একটা ভেতরের গেটে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনারা দেখবেন বাংলাদেশের কিছু সেনা দাঁড়িয়ে আছে, আমাদের ভারতীয় কিছু সেনা দাঁড়িয়ে আছে, বিএসএফ বেসিক্যালি। তারাই বাইরে থেকে দেখিয়ে দেবে যে ওই হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো বেসিক্যালি এই টুকটাক দেখিয়ে একটা ভিজিটার পাস আপনাদেরকে দেওয়া হবে, আপনাদেরকে দেখিয়ে আবার নিয়ে চলে আসা হবে। তো 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা এবং শরণার্থীরা ভারতে প্রবেশ করেন এই পথ দিয়েই। আর ভারতের সঙ্গে মানে ত্রিপুরার সঙ্গে আগরতলার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু এই পথ দিয়ে এখন হয় এবং বহু পর্যটক এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যান। বসন্তকাল, গাছে কোকিল ডাকছে, কিন্তু আবহাওয়াটা একটু শুষ্ক শুষ্ক মতো। তার জন্য সকাল থেকেই ভাবছি একটু ডাবের জল খাবো। ফাইনালি খেলাম, খুব তৃপ্তি করে খেলাম বেসিক্যালি। আর একটা কথা জানবেন যে প্রথমবার যখন আমরা কোনো স্টেটে যাই বা কোনো জায়গায় যাই, প্রথম দিনটা একটু ওলটপালট হয়ে যায়। যেরকম জগন্নাথ মন্দিরের সময়ের আগে চলে গিয়েছিলাম, তো ওটা খোলেনি। উজ্জয়ন্তা প্যালেসে আসতে একটু লেট হয়ে গিয়েছে, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, যেটা এখানকার মেন অ্যাট্রাকশান। তবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা দেখবো। আর যেহেতু ওটা মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, আমরা কী করলাম, আমরা কালকেও আগরতলাতে আছি, তো যেগুলো আমাদের বাদ পড়ে গেছে সেগুলো আমরা কালকে মোটামুটি কভার করে নেব। তখন এই মন্দিরটা বন্ধ ছিল, বাট এখন খুলে গেছে। সামনে দেবী দুর্গার মূর্তিও আছে। প্রচুর মানুষ আসেন এখানে। এই যে জয় জগন্নাথ। মন্দিরের মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করলেন। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে, শিব পার্বতী, সাথে গণেশজি। এখানে আছে রাধা মোহন। আপনারা চাইলে সন্ধ্যাবেলাটা আধ্যাত্মিকভাবে এখানে একটু কাটাতে পারেন। আকাশের কালারটা দেখে বোঝাই যাচ্ছে কি অপূর্ব সানসেট আজকে হচ্ছে, বাট এখান থেকে আমরা সানসেট এনজয় করতে পারবো না। আমরা এখন যেটা এনজয় করতে এসেছি সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। যে কোনো টুরিস্টিক পয়েন্টে গেলে আমার মজাটা এখানেই হয়, যখন দেখতে পাই গেটের বাইরে অনেক রকমের স্ট্রিট ফুডস থাকে। আমারও দেখে লোভ হচ্ছে, দেখি পরে বেরোনোর পর কিছু ট্রাই করা যায় কিনা। যদিও লোকাল কিছু এখনও দেখছি না, শুধু মোমো, ফুচকা, এদিকে চাট ফাট এই সমস্ত বিক্রি হচ্ছে। আর দাদা আমাদের বলেন যে লোকাল স্ট্রিট ফুড যেখানে পাওয়া যায় ওখানে ওনাকে একবার নিয়ে যাবেন। এই হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। দিনের বেলা এর একরকম রূপ, সন্ধ্যার পর থেকে আরেক রকম রূপ। যখন মানে সানসেটটা হচ্ছে সেই সময় যখন প্রথম আলোটা জ্বলে উঠেছিল, মানে ওটা না দেখলে বিশ্বাস করবেন না, এতটা ম্যাজিক্যাল দেখতে। আর দেখুন সামনে এই জলের ওপরে রিফ্লেকশনটা পড়েছে, আর এই কালারটা প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হচ্ছে। কি সামনে থেকে অপূর্ব দেখতে লাগছে। এই দেখুন আবার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এই পথ দিয়েই আমরা এখন যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। সপ্তাহের প্রতিদিনই কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। গরমকালে সন্ধ্যে 6:30 থেকে 7টা, শীতকালে সন্ধ্যে 5:30 থেকে 6টা, 8 ঘন্টার শো। পার পারসন টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। আর একটা শো হয় সেটা হচ্ছে লেজার শো, ঠিক 10 মিনিট পরে, অর্থাৎ 7:10 থেকে 7:40। সেটার টিকিট মূল্য হচ্ছে 150 টাকা। আপনারা কম্বাইন টিকিটও করতে পারেন বা যে কোনো একটা টিকিটও করতে পারেন, আপনাদের উপরে। এই হচ্ছে প্যালেসটা, আর প্যালেসের পাশে এই যে জায়গাটা আছে, এখানেই সবার বসার অ্যারেঞ্জমেন্ট আছে। महाराजा धर्ममाणिक्य प्रथम का राज दरबार और हमारे राज कवि बाणेश्वर और शुक्रेश्वर उसे ग्रंथ का स्वरूप दें। 1761 से त्रिपुरा और ईस्ट इंडिया कंपनी में संघर्ष शुरू हुआ। ब्रिटिश राज त्रिपुरा के लिए शांति का काल रहा। यहाँ बच्चों को बुनियादी शिक्षा मुफ्त दी जाती है और साक्षरता में त्रिपुरा देश के कई राज्यों से काफी आगे है। ত্রিপুরার ইতিহাস সম্বন্ধে একটা প্রেজেন্টেশন এই শোয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো যাদের ত্রিপুরার
ইতিহাস সম্বন্ধে ইন্টারেস্ট আছে তাদের ডেফিনেটলি এটা অ্যাটেন্ড করা উচিত। লেজার শোটা আমরা অ্যাটেন্ড করছি না, কেউ যদি লেজার শোটা অ্যাটেন্ড করেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। শো দেখার পরে আমরা এখন এসেছি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে, একদম পাশেই আছে। তো ভাবলাম আজকে যখন মন্দিরগুলো ঘুরছি একটু ঘুরেই নিই, সন্ধ্যের দিকে বেশ ভালোই লাগছে। এই পুরো প্রাঙ্গণে টোটাল 14টি দেবদেবীর মন্দির রয়েছে। শুধুমাত্র লক্ষ্মীনারায়ণ নয়, শিবলিঙ্গ, হনুমানজি থেকে শুরু করে অনেক দেবদেবীর মূর্তি। এবং সন্ধ্যাবেলাটা কিন্তু এখানে অনেকে ধূপ জ্বালাচ্ছেন, অনেকে বাতি দিচ্ছেন, মানে যেরকম আমরা আমাদের মন্দিরে করে থাকি। পুরো আগরতলায় দেখার মতো কিন্তু অনেক মন্দির আছে। এখন এই মন্দিরটায় আমরা এসেছি, বাইরে থেকে দেখুন। সন্ধ্যেবেলার দিকে মন্দিরগুলো ঘুরতে ভীষণ ভালো লাগছে। মার্কেটটা ঘুরে দেখতে বেরিয়েছি এবং শুনেছি এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, তো ওগুলোই দেখছি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর জেনারেলি যে কোনো নতুন জায়গাতে আমি যাই, মানে বিশেষ করে যেখানে ন্যাচারাল বিউটি থেকে একটু শহর টাইপের জায়গা, ওইখানে আমি খেতেই যাই। তো দেখি এখানে কি খাওয়া যায়। যারা একটু স্ট্রিট থেকে মার্কেটিং করতে পছন্দ করেন, শপিং করতে পছন্দ করেন, তাদের আশা করছি এই মার্কেটটা বেশ ভালো লাগবে। আজকে আর আমরা ডিনার করবো না, কারণ আমার চিকেন চাউমিন, চিকেন পকোড়া, চিকেন উইংস এসব খেয়ে নিয়েছি। এখানে স্ট্রিট ফুড বেশ ভালো খেতে, রিজনেবল দাম, কোনোটা 60 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা 100 টাকা, এরকম। খাবারের টেস্টও ভালো। তো খাওয়ার পরে আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আর এই রাস্তা এখন একটু পায়চারি করছি। এই কথাটা বলতে হবে, আগরতলা প্রচুর ব্যস্ততম সিটি, প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর লোকজন, প্রচুর এই, তো এগুলোই এখন দেখবো। কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিপাহীজলা। বেসিক্যালি আগরতলা সাইট সিইংয়ে কিন্তু এটা পড়ে না। আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, যেহেতু শুক্রবার বন্ধ থাকবে, আমরা কালকে ওদিক দিয়েই যাব, কিন্তু বন্ধ থাকার জন্য আজকে আমরা করে নিচ্ছি আগরতলার যে মেন শহর সেখান থেকে প্রায় 25 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কচি কচি পাতা জন্মেছে পুরো রাস্তা জুড়ে, এগুলো কিন্তু প্রত্যেকটা রাবার গাছ। তো আমরা পৌঁছে গেছি সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে মেন গেট। এই হচ্ছে মেন গেট। এখানে পার্কিং এরিয়া আছে, এখানে টুকটাক ডাব পাওয়া যায়, ছোটোখাটো দোকান আছে, জিনিসপত্র খেতে পারেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 20 রুপিস করে টিকিট, আর এরকম ছোটো গাড়ির জন্য 50 রুপিস। ওই বোর্ডটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। এই হচ্ছে টিকিট। শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন এই স্যাংচুয়ারি খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 4টে অবধি। আর মেন গেট থেকে প্রায় 3-4 কিলোমিটার আমাদেরকে এখন যেতে হবে। ভীষণ ভালো রাস্তা, পাকা রাস্তা, দুপাশারই পুরো জঙ্গল, মাঝে মধ্যে বিভিন্ন পাখির ডাক আপনাদের কানে আসবে। যারা বাইক নিয়ে ঘুরতে চাইছেন তারা বাইক নিয়েও ঘুরতে পারেন। আমরা যেরকম গাড়িতে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ। সিজন টাইমে প্রচুর লোকজন এখানে আসেন, তখন বেশ জ্যাম হয়, ভিড় হয়। বাট এখন তো একদম খালি খালি, বসন্তের ওয়েদার, খুব গরমও লাগছে না, খুব ঠান্ডাও লাগছে না। যারা পর্যটক আছেন তাদের বসার জন্য রেস্ট শেডও আছে, অসুবিধা হওয়ার কথা নয়। ওইদিকে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, এখানে ভিআইপি পার্কিং। আর এই হচ্ছে ন্যাশনাল পার্কে যাওয়ার মেন গেট। এখানে আবার টিকিট কাটতে হবে, আর এখানে একটা ম্যাপও দেওয়া রয়েছে, গাইড ম্যাপ। আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটলাম 20 রুপিস পার পার্সন, আর গাড়ির জন্য 20, টোটাল 60 রুপিস। তো প্রথমেই আপনাদেরকে এই যে জায়গাটা সিপাহীজলা, এই জায়গাটার নামটা কোথা থেকে এসেছে বলে দিই। সিপাহী মানে হচ্ছে সিপাহী, আমরা সবাই জানি। আর জলা মানে হচ্ছে জলাশয়। একসময় নাকি এই এরিয়াতে সিপাহীরা বিশ্রাম নিতেন এবং চারপাশে জলাশয় ছিল, সেইখান থেকেই নামটা হয়েছে সিপাহীজলা। প্রথম আমাদের দেখা হলো এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। সবাই বাইরে আছে, আমরা ভাবছিলাম গরমের ভিতরে থাকবে নাকি। কি কিউট দেখতে এদেরকে। একজন লাইট খেয়ে ঘুমাচ্ছে, আর বাকি এখানে বসে বসে চুলকাচ্ছিল পিঠ। আমাদেরকে দেখে সজাগ হয়ে যায় না? আচ্ছা, ওইদিকে আর একজন লাইট খেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ বাবা, না দেখে ডিস্টার্ব করবো না। হ্যাঁ। সেকেন্ড আমরা চলে এসেছি এশিয়াটিক লায়ন দেখতে। ঘুমাচ্ছে, তাই বেশি জোরে কথা বলছি না, ডিস্টার্ব করাটা উচিত না। এখানে দেখুন আছে লজ্জাপতি বানর, লজ্জা পেয়ে গুটিয়ে আছে ভেতরে।
এখানে 2000-এরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে, তার মধ্যে রাবার গাছ অনেক রয়েছে, বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি মাঝে মধ্যে টুকটাক, আর মেডিসিনাল কিছু প্ল্যান্টও নাকি রয়েছে। আর এখানে কিছুক্ষণ আগে টিয়া পাখি ডাকছিল। এই দেখুন আমাদের সামনে এখন আসছে কৃষ্ণসার হরিণ। যেন মনে হচ্ছে আমাদের সাথেই দেখা করতে আসে, কিছু একটা উদ্দেশ্য নিয়ে কিছু বলবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আসে। কি গরম পড়ে গেছে না, প্রকৃতি গরম হয়ে যাচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। দেখো আমাদের কাছে চলে এলো। সত্যি হ্যালো, ভাবছি কেউ আসেনি, তোমরা দুজন আমাদেরকে এসছো। Thank you. শিংগুলো দেখো বাঁকানো বাঁকানো, সুন্দর দেখতে। গায়ের কালারটাও খুব ভালো। ওইদিকে একটা বাচ্চা আছে দেখছে, খুব কিউট দেখতে ওইটাকে। তো এগুলো দেখে বুঝতেই পারছেন যারা প্রাণী প্রেমী মানে পশু পাখি ভালোবাসেন তাদের এটা স্বর্গরাজ্য। এখানে নাকি 150টারও বেশি প্রজাতির পাখি রয়েছে। তারপর 7 প্রজাতির লজ্জাবতী যে বানর যেগুলো, ওটাকে বলে ফায়ার লাঙ্গুর, যেটা ত্রিপুরা স্টেট অ্যানিম্যাল। ত্রিপুরাবাসীরা আবার ওটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে চশমা বাঁদরও বলে। মানে বড় চোখগুলো এমনই শেপের, মনে হয় যেন চশমা পরে আছে। তার সাথে অনেক অনেক প্রজাপতি রয়েছে, বাঁদর, হাতি, চিতাবাঘ, কচ্ছপ, মানে অনেক অনেক প্রাণী রয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে মানুষের কাছ থেকে বাঁশ না খাই, কেউ যেন বাঁশ না দেয়। আর এই ভদ্রলোককে দেখুন ওপরে উঠে নিজে থেকেই বাঁশ খাচ্ছে। এরাই নাকি আমাদের পূর্বপুরুষ। না না আমি কিছু করব না, আমি যাচ্ছি। এই হচ্ছে সজারু, দুটো সজারু পাশাপাশি আছে। এটা না আমাদের দেখে একটু ভয় খেয়ে গেল বলো। বেশিরভাগ প্রাণী তাই হচ্ছে, আমার খুব খারাপ লাগে খাঁচার মধ্যে আটকে আছে, আমরা এসে দেখছি। তো আমরা যতবার সে ডিস্টার্ব না করার চেষ্টা করছি, আস্তে আস্তে কথা বলছি, মায়ের কাছে আমাদের ক্যাপচার করে নিচ্ছে। কিন্তু বেশিরভাগ লোকই এসে দেখছি কতগুলো বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, আন্টিরা ওখানে ডাকছে, হাততালি মারা যাচ্ছে। এগুলো ঠিক না, একদম চুপচাপ এসে দেখে নেওয়াটাই ভালো। এই জাস্ট কিছুক্ষণ আগে যে গড়াগড়ি খাচ্ছে, সে যে বসে আছে কি কিউটভাবে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, এত কিউট মোমেন্ট। আমরা তখন চুপচাপ ছিলাম যাতে ওদের এই মোমেন্টটা খারাপ না হয়। তো এখন বলছে কি ভালোভাবে বসে আছে মানুষের মতো, এরকম করে বসে থাকতে খুব রিল্যাক্স ফিল হয়। আমরাও বসি। এখনো আমাদেরকে দেখতে পাইনি। হ্যাঁ, আওয়াজও পাইনি। হচ্ছে স্পেকটাকেলড লাঙ্গুর, যেটা বলছিলাম চশমা বাঁদর, কি সুন্দর দেখতে। আর এইদিকে মানে ঝুলে শুয়ে আছে, এত কিউট লাগছে কি বলবো। খাঁচার মধ্যে শুধু আপনাদেরকে বোঝাতে পারছি না, মানে এগুলো এসে দেখবেন কি এত কিউট দেখতে বাঁদর, আমি দেখিনি। আর যে শুয়ে আছে আমার তাকে এত ভালো লাগছে, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। এরা তো লজ্জাও পায় দেখলে। না, ওটা আলাদা ছিল, ওইটা লজ্জাবতী, এটা স্পেকটাকেল। মানে ওই 7 রকম ভ্যারাইটির আছে না লাঙ্গুর, তো তার মধ্যে এটা একটা। এই পাখিটার নাম নাকি মদন টক। একদম জুম করে দেখাচ্ছি, পালকগুলো দেখুন কি মোলায়েম। আচ্ছা, এটা হচ্ছে রোজি পেলিকেন। আমরা প্রথমে দূর থেকে ভাবছিলাম রাজহাঁস, কাছে এসে বুঝলাম যে না, রাজহাঁসের থেকে 4-5 গুণ বড়। এত বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না জালের মধ্যে দিয়ে, ভীষণ বড়, খুব সুন্দর দেখতে। কালারটা ডিফারেন্ট, একটু একদম পিওর হোয়াইটের সাথে একটু হালকা পিঙ্ক, হালকা ইয়েলো, এরকম একটা টাচ রয়েছে। বেঙ্গল টাইগারের ঠিক অপোজিটেই আছে হিপোপটেমাস। আর এই জলহস্তিদের খাবারগুলো দেখুন, এই লাঙ্গুরগুলো খেয়ে নিচ্ছে, খুব জ্বালাচ্ছে তখন থেকে আমি দেখছি। আমাদের জুর নাম সিপাহীজলা জু। এখানে 3টা এস্টাবলিশমেন্ট আছে। একটা হচ্ছে সিপাহীজলা সেঞ্চুরি, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, সাথে আছে এই সিপাহীজলা জুলজিক্যাল পার্ক। এই সিপাহীজলা জুলজিক্যাল পার্ক ত্রিপুরাতে একমাত্র একটি পার্ক আছে। এটা সারা ইন্ডিয়ার মধ্যে একটা মিডিয়াম পর্যায়ের জু। এখানে আমাদের যেসব জন্তু জানোয়ারগুলি আছে, বেশিরভাগ জানোয়ার আমাদের ত্রিপুরা বেষ্টিত, কয়েকটা জানোয়ার আছে আমাদের অন্য রাজ্য থেকে আনা এবং অন্য এই প্রজাতিরও আছে। আমাদের এখানে মুখ্যত যে জন্তুটার জন্য আমাদের এই চিড়িয়াখানাটা বিখ্যাত, সেটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, স্পেকটাকেল লাঙ্গুর আর হুল্লুক গিবন। সাথে অন্যান্য রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, এশিয়াটিক লায়নও রয়েছে। আর আমাদের জুটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির জু। এটা 70 হেক্টর জায়গা নিয়ে বেষ্টিত এবং আগামী দিনে আমাদের এই জুটাকে লার্জ জুতে পরিণত করার জন্য যে ধরনের সিজেডের যে গাইডলাইনগুলি আছে সেগুলি মেনে আমরা আগামী বছরের মধ্যে আমাদের এই জুটাকে লার্জ জুতে পরিণত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি একটা হার্বিভোরাস সাফারির মাধ্যমে। এতক্ষণ যার গলায় ইনফরমেশনগুলো শুনলেন, উনি এখানকার রেঞ্জ অফিসার, উনি আমাদের সাথে পরিচয় করলেন, এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য দিলেন। প্রায় এখন 1:30টা বাজে, আমাদের এখানে খুব ভালো কাটলো। অবশ্যই নিজের পরিবার নিয়ে ঘুরে যাবেন আর হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ অনেক কিছু দেখার আছে। আমাদের একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমার আর পায়েলে দুজনেরই একটু শরীর খারাপ, তার জন্য আমরা
আমরা একটু আজকে লেট বেরিয়েছি, তবে যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করবেন এখানে চলে আসার। ওই দিকে ছিল মেন জাতীয় উদ্যানটা, আর কিছুটা এগিয়ে এসে এখানে একটা লেক আছে, এই সিঁড়ি দিয়ে কিছুটা যেতে হয়। ওই লেকে আপনারা বোটিং করতে পারবেন এবং সিজনে অনেক পরিযায়ী পাখি আছে যেগুলো আপনারা দেখতে পারেন। আমরা যাচ্ছি না, তারও একটা টিকিট কাউন্টার আছে। এই যে দেখুন এখানে পার্কিং চার্জগুলো দেওয়া আছে। আর একটা কথা আমাদের যেটা মনে হয়েছে, এটাও শুক্রবার বন্ধ আর একই টাইমিং, আমাদের যেটা মনে হয়েছে সকাল সকাল এলে আপনারা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন। এই যে এখন বেলা হয়ে গেছে, এখন কিন্তু প্রচুর লোক চলে এসছেন। আগরতলা আবার ফিরে যাচ্ছি, পথে পড়লো বকুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা একটু লাঞ্চটা সেরে নেব। হোটেলটা প্রথমে দেখে মনে হয়েছিল খাবার কেমন কি হবে, কীরকম কি দাম হবে, বাট খাওয়ার পর বলছি একদম দারুণভাবে রেকমেন্ড করছি। আপনারা যদি এই পথে আসেন তাহলে বকুল হোটেলে চিকেনটা ট্রাই করতে পারেন। ও খেয়েছিল লেগ পিস, আমি নিয়েছিলাম নর্মাল চিকেন। ওরটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ছিল, আমারটা হালকা হালকা ঝাল ছিল। দুর্দান্ত খেয়েছি, খুব ভালো খেয়েছি। ডেফিনেটলি সিপাহীজলা এলে এই রাস্তাটা রেকমেন্ড করব। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার সায়েন্স সিটি। প্রায় 2 বছর হলো এটা চালু হয়েছে। টিকিট হচ্ছে পার পারসন 30 রুপিস করে। এখানে টিকিট কাউন্টার আছে, আমরা অলরেডি টিকিট কালেক্ট করে নিয়েছি। এখানে টিকিট চেক হয়েও গেছে। আর ওই যে ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে মেন বিল্ডিংটা। এই জায়গাটা অনেকটা বড় ওপেন এরিয়া, বসার জায়গাও আছে, তার সাথে বিভিন্ন রকম কক্ষ আছে, যেমন এখানে অ্যাস্ট্রোনমি রিলেটেড জিনিসপত্রগুলো আছে। কি সুন্দর এটা। চলো আনসার দাও, ইনস্ট্রাকশন দেওয়া আছে, কুইজ। তোমাকে জিতলে আমি 1 টাকার পাস দেবো। সায়েন্স সিটির এই সেকশনটা সব থেকে বেশি মজা লাগে আমাদের। এখানে ভীষণ মজাদার বিজ্ঞানের সমস্ত খেলা দেখতে পাওয়া যায়, যেটা আমরা ভীষণ এনজয় করি। এখানে তোমার ট্রু ইমেজটা বোঝা যাবে, তুমি যে কি ইমেজ নিয়ে থাকো সেটা বোঝা যাবে। কি গো, বুঝলে না? না, এটা ভ্যানিসিং ইমেজ। হ্যাঁ, এই ইমেজটা নিয়েই তুমি থাকো, হট করে ভ্যানিস হয়ে যাবে। কীরকম হেলচে দুলছে দেখুন। এদিকটা দেখা যাচ্ছে, এদিকটা দেখা যাচ্ছে না। বাহ, লা লা লা। চলো ভেতরে যাও, মনে গিয়ে প্লিজ হারিয়ে যাও। ধাক্কা লাগবে। যাও, হারিয়ে যাও। আমি এলাম। লা 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 লা। অসাধারণ জিনিস। এই যে তুমি কি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাও? হ্যাঁ। তাহলে বালতিটা রেখে দাও। দেখেছো? ম্যাজিক। এই যে কিউট অ্যানিমেলটাকে দেখছেন, এটাই কিন্তু ত্রিপুরা স্টেট অ্যানিমেল। আমরা এখন ঢুকছি কলরবে। কলরব করবে না ভেতরে? বাহ, এত সুন্দর মানিয়েছে তোমাকে, চিন্তা করা যায়। ভীষণ মজা হলো, ঘন্টাখানেক সময় লাগলো পুরোটা ঘুরে দেখতে। একটা কথা, অনেকেই সায়েন্স সিটি আসেন 3D থিয়েটারে যে শোগুলো হয় সেগুলো দেখার জন্য। আমি স্ক্রিনের ওপরে শোয়ের টাইমিংগুলো দিয়ে দেবো, বাট একটা ক্রাইটেরিয়া আছে, মিনিমাম 15 জন না হলে কিন্তু শোয়ের টিকিট দেওয়া হয় না। যেরকম আজকে বিকাল 4টের শোতে লোক হয়নি, তাই টিকিট দেওয়া হয়নি। আর অনেকটা ডেভেলপ হচ্ছে, এখন অনেক ডেভেলপ হওয়া বাকি আছে। বেশ বড় সায়েন্স সিটিটা, হাতে সময় নিয়ে আসবেন পুরোটা ঘুরে দেখার জন্য। আপনারা যদি পুরো ত্রিপুরা স্টেটটা ঘুরতে চান তাহলে মোটামুটি হাতে 1 সপ্তাহ সময় রাখবেন। আমরা গুগলের ভরসায় ত্রিপুরা পুরো প্ল্যানটা করছিলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, যেমন হোটেলের নাম্বার কিছু কিছু মিসিং, কিছু ইনফরমেশান মিস করছিলাম। ত্রিপুরা ট্যুরিজমটা যেহেতু ভার্স্টলি মানুষের কাছে এখনও পৌঁছায়নি, তো আমরা চেষ্টা করছি আমাদের লেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা। এবার যেহেতু ইনফরমেশান কিছু মিসিং ছিল, আমরা পরিচিত কিছু কন্ট্যাক্টসের মাধ্যমে নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্টটা পেয়েছিলাম। বলে রাখি, ত্রিপুরার মধ্যে সবথেকে পুরানো এবং সবথেকে ট্রাস্টেড ট্রাভেল এজেন্সি। প্রায় 17 বছর ধরে এনারা ব্যবসা করছেন, মেইনলি এনাদের ট্রান্সপোর্টের, মানে প্রায় এনাদের কাছে 400 রকম গাড়ি আছে। মিনিস্ট্রি অফ ট্যুরিজমের
সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, সমস্ত সরকারি অফিসগুলোতে এনাদের গাড়ি চলে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটা কথা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন জায়গায় হোটেলের অপশানস কিন্তু খুবই কম, তো এনাদের সোর্স দিয়ে সমস্ত হোটেলগুলো আমরা বুক করেছি এবং গাড়িও এনাদের কাছ থেকে অ্যাভেল করেছি। আমার পিছনেই আছে এনাদের অফিস, চলুন একবার অফিসে গিয়ে যে কর্ণধার আছে তার সাথে আলাপ করিয়ে দিই। যেরকমটা আপনাদেরকে বললাম, আমাদের সাথে এখন আছেন সঞ্জীববাবু। সঞ্জীববাবু হচ্ছেন নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার। নমস্কার। প্রথম কথা একটা জিনিস জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এই যে পুরো ট্যুরটা আমরা করছি এটার কীরকম কস্টিং আসতে পারে যদি কেউ করতে চায়? পুরো আপনারা তো 6 রাত্রি 7 দিন করছেন, রাইট? 6 রাত্রি 7 দিন যদি অ্যাকচুয়ালি যদি গ্রুপ 5 জনের উপর হয় তাহলে কস্টিংটা একটু কমে যায়, আর 5 জনের নিচে হলে কস্টিংটা একটু বেড়ে যায়। এভারেজ 15 থেকে 20 হাজার টাকার মধ্যে পার হেড হয়ে যায় ত্রিপুরা ঘোরা। পার হেড হয়ে যায়, আচ্ছা। আর যদি মানে এক সপ্তাহ হাতে থাকলে পুরো ত্রিপুরাটা ভালোভাবে ঘোরানো যায়। ঠিক আছে। আর গাড়ি বা হোটেল যে কোনো কিছুর জন্য আপনাকে কন্ট্যাক্ট করলে, ওয়ান ট্রিপ সলিউশন বলতে ত্রিপুরা ঘুরতে গেলে আপনারা নীলজ্যোতি ট্রাভেলসের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। একদম। আপনারা গুগলে রেটিং চেক করতে পারেন। দাদা নিজের চেষ্টায় আজকে ট্যুরিজমটাকে 17 বছর, রাইট? 17 বছর ধরে এই জায়গায় পৌঁছেছেন দাদা এইটাকে, এবং সত্যি বলতে ত্রিপুরায় প্রচুর কিছু দেখার আছে এবং দাদা খুব সুন্দরভাবে গাইড করে। একটা কথা বলে দিই, দাদা প্রচণ্ড ব্যস্ত থাকে, যদি 1-2বার ফোনে না পান ভয় পাবেন না, আমরাও পাইনি, প্রচণ্ড ব্যস্ত। এখানে অফিসে আসার পরে এটা বুঝতে পেরেছি। তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিন। আমি বলছি যে আপনারা একটা ভালো সার্ভিস পাবেন, কারণ দাদা যে গাড়িগুলো প্রোভাইড করছেন, যে ড্রাইভার দাদা আমাদের সাথে আছে, সত্যিই খুব ব্যবহার ভালো এবং দাদার নিজের ব্যবহার ভীষণ ভালো। তাই নিশ্চিন্তে আপনারা নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে বুক করে চলে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, ধন্যবাদ। বাইরে থেকে আপনাদের অফিসটা একবার দেখিয়ে দিই, নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে দাদার দুদিকেই, আর এটা হচ্ছে আখাউড়া বর্ডার যে রোডটা, সেই রোডটার মধ্যেই অফিসটা। খুব বড় অফিস, আপনারা গুগলের রেটিং আর রিভিউটা চেক করে নিতে পারেন। তো আগরতলার মেন পয়েন্ট তো এই উজ্জয়ন্ত প্যালেস। আমরা কালকে ঘুরে গেছি, লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা দেখেছেন, মিউজিয়ামটা বাদ চলে গেছে, আর এটা প্রতি সোমবার বন্ধ থাকে, আর বাকি দিনগুলোতে সকাল 10টা-15টায় খোলে আর বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন বাজে প্রায় 4:45, আমরা এই সময় ঢুকছি, মানে আমি যেটা বাইরে বললাম 5টা পর্যন্ত খোলা থাকে, মানে 5টা পর্যন্ত এন্ট্রি করতে দেবে, 5টার মধ্যে এলে আপনাকে ঢুকতে দেবে, বাট কিছুক্ষণ সময় দেবে, আপনি প্রায় 6টা পর্যন্ত ভিতরে থাকতে পারেন, মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে দেখার জন্য। আর যতদূর আমরা জানি মিউজিয়ামের মধ্যে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, জাস্ট নিজেদের দেখবেন বুঝবেন। আর এখানটা এরকম গার্ডেন করা রয়েছে, আর তার সাথে এইদিকে ওই জলের ওপর যে 3D শোটা হয় এখানে হয়, আর ওই দিকটা কালকেই হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা, আর ওইখানেই হচ্ছে মিউজিয়াম। তবে আমার সাজেশন যে বিকালের দিকটায় এলে মিউজিয়ামটা ঘুরে নেবেন, তারপর যখন সানসেটটা হয়, এদিকে সানসেট হচ্ছিলো কালকে, এত সুন্দর কালার আসছিলো, ওই সময় প্যালেসটা দেখতে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। আর তার উপর যখন সন্ধ্যা হওয়ার আগে আলোটা জ্বলে ওঠে, ওটাও জাস্ট মায়াবী লাগে। যাদের ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি বা ইতিহাসের ওপর গভীরভাবে আগ্রহ আছে, তাদের মিউজিয়ামটা দেখতে 1-2 ঘন্টা সময় লাগবে। যাদের একটু কম ইন্টারেস্ট আছে তাদের 1 ঘন্টা, আর আমাদের মতো মানুষদের আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1901 সালে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর 250 একর জমির ওপরে এই প্রাসাদটা তৈরি করেছিলেন, এবং আপনারা প্রাসাদের স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছেন মুঘল এবং রাজপুত যে স্থাপত্য শৈলী তাদের সমন্বয়ে এটা তৈরি। খুব সুন্দর দেখতে, দিনের বেলা যেমন সুন্দর রাত্রিবেলাও কিন্তু ততটাই সুন্দর। এই যে পরিবেশটা, চারদিকে গার্ডেন, ফুলের গাছ, ওদিকে সানসেট হচ্ছে, এই দৃশ্যগুলো এখানে এই সময়টা বসে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগবে। আমরাও এখন একটু এনজয় করছি। এবারের মতো এই উজ্জয়ন্ত প্যালেসকে বিদায় বলার সময় চলে এসেছে। খুব ভালো কাটলো, মানুষগুলো খুব কোঅপারেটিভ। একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওনারাও কোঅপারেশন করেছেন। এখন এখান থেকে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং জায়গায়, সেখানে আপনারা স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ত্রিপুরার মানে আগরতলার বিখ্যাত স্ট্রিট ফুড। চলুন যাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে ভগবান ঠাকুর চমুনি। চমুনি মানে হচ্ছে চৌমাথা। এবার এটা লোকালদের ভাষায় পরিচিত শুয়োর চমুনি, কারণ প্রতিটা দোকানে এখানে অথেন্টিক যে আগরতলার ফুড, ত্রিপুরা ফুড, সেগুলো পাওয়া যায় এবং শুয়োর প্রচুর পরিমাণে পাওয়া যায়। তার জন্য লোকাল মানুষরা এটাকে শুয়োর চমুনি বলে। দেখুন প্রতিটা স্টল, ছোট ছোট অনেক স্টল আছে, প্রতিটা স্টলে চিকেন, পর্কের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, যেগুলো অথেন্টিক, একদম রাস্তার ওপরে
স্ট্রিট ফুডে ভর্তি। তো এই জায়গাটা যারা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য মাস্ট ভিজিট একটা জায়গা। देखो ये स्टिक कितना करके है दादा? 100 रुपये का। ये पॉर्क है या चिकेन है? আচ্ছা, এটা পর্ক, এটা চিকেন। আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা ত্রিপুরার খুব বিখ্যাত একটা স্ট্রিট ফুড। এইটার নাম হচ্ছে বাঙ্গুই। এটা বেসিক্যালি একটা স্টিকি রাইস, বিন্নি রাইস বলে এই রাইসটা। তার সাথে যেটা কম্বিনেশন সেটা হচ্ছে চিকেন কষা। এই যে ঝোলটা, এই ঝোলটা দিয়ে এই রাইসটা খেতে নাকি খুব ভালো লাগে, এটা শুনেছি আমি, দাদা বললেন। দারুণ খেতে, দারুণ খেতে, ডেফিনেটলি মাস্ট ট্রাই। তো এই লোকাল দোকানটা থেকে আমরা দুটো আইটেম ট্রাই করলাম। বাঙ্গুইয়ের সাথে প্রথমে ভুল করে চিকেন ভর্তাটা নিয়ে নিয়েছিলাম, এটা জানতাম না রুটির সাথে হয়, দাদা একটু বুঝতে ভুল হয়েছিল। তার সাথে বাঙ্গুই আর চিকেন কষাটাও খেলাম, দুটোই খুব রিজনেবল প্রাইস, 50 টাকা করে, টোটাল 100 টাকা নিল। এখানে যে কোনো দোকানে খেতে পারেন। স্ট্রিট ফুড খাওয়া হলো, এবার চলুন একটু মিষ্টিমুখ করে আসি। এটা হচ্ছে শেরওয়ালি সুইটস, পুরো আগরতলায় বিখ্যাত একটা মিষ্টির দোকান, যেখানে অলরেডি আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আপনারা দেখেছিলেন। এখানেই একটা স্পেশাল মিষ্টি আমরা খাবো। এই হচ্ছে ত্রিপুরার দুটো বিখ্যাত মিষ্টি, এটা হচ্ছে ক্ষীরতুয়া, দেখুন ভীষণ লোভনীয় দেখতে, আর এটা হচ্ছে লালমোহন, অনেকটা গোলাপ জামুনের মতো দেখতে। আমরা আবার সন্ধ্যেবেলা চলে এসেছি স্ট্রিট ফুড মার্কেটটায়। কালকে এখানেই আমরা সমস্ত খাবার দাবার খেয়েছিলাম, আজকে ও টেস্ট করছে ফুচকা। বললো ত্রিপুরার ফুচকা কীরকম, ভালো, 5টা 10 টাকা, বেশ সস্তার মধ্যে। আর এখানে না প্রচুর দোকান আছে, আমি জানি না কপিরাইট খাবো নাকি, বালাম পিচকারি গান চলছে আবার। আমরা এখানে আরও বেশ কিছু স্ট্রিট ফুড আইটেম টেস্ট করলাম, ভালো ছিল। তার সাথে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে ম্যাঙ্গো পান্না। এটা ফ্রেশ লাইম সোডা বা ম্যাঙ্গো পান্না যেখানেই যাই এটা খাই, এখানেও টেস্ট করেছি, দুর্দান্ত খেতে। আশা করছি যে ইনফরমেশানগুলো আপনারা চাইছিলেন ত্রিপুরার ব্যাপারে, আগরতলার ব্যাপারে পেয়ে গেছেন। শুধু একটা ইনফরমেশান দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কোথায় স্টে করছিলাম। আমরা স্টে করছিলাম RMS চমুনি, মানে এই জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট জায়গা। এখানেই আমাদের হোটেল ছিল, স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম ছিল, তার সাথে অ্যাটাচড ওয়াশরুম, ঠিকঠাক রুম ছিল, টুইন বেড। আর এখান থেকে হেঁটে আপনারা উজ্জয়ন্তী প্যালেস থেকে শুরু করে একটা দুটো মন্দির, কাছে পিঠে অনেক রেস্তোরাঁ, সমস্ত কিছু পেয়ে যাবেন। মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে জিও এয়ারটেল দুটোই আগরতলাতে পুরো ভালো কাজ করেছে, তার সাথে আপনারা ATMও পেয়ে যাচ্ছেন এবং এখানে পেট্রোল পাম্পও আছে। এবার আমরা 2 দিন আগরতলাতে স্টে করেছি, এই কারণেই আমরা আমাদের পুরো প্ল্যানটা হচ্ছে 6 নাইট 7 ডেজের। এবার আমরা প্রথমে টিকিটটা কেটে ফেলেছিলাম, তারপর আমাদের সাথে নীলজ্যোতির ট্যুরিজমের কথা হয় এবং ওনারা বলেন যে আপনারা 5 নাইটসেই করতে পারেন। তো আমাদের আর একটা দিন হাতে ছিল এক্সট্রা, টিকিট ক্যান্সেল করিনি। এবার মাঝখানে আমাদের একটু শরীরও খারাপ হয়ে গেল, এখনও জ্বর সর্দি এগুলো চলছে। তো আমাদের 2 দিন লাগলো আগরতলাটা। আপনারা যদি প্রপার প্ল্যানিং করে থাকেন, একদিনে কিন্তু পুরো আগরতলা ঘুরে দেখা সম্ভব, এরকম ব্যাপার। আর এরপর আস্তে আস্তে আমরা ত্রিপুরার সমস্ত জায়গা কভার করব। ভীষণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, আপনারা পুরো সিরিজটা জুড়ে থাকুন। আশা করছি ত্রিপুরার ব্যাপারে পুরো আইডিয়া আপনাদের হয়ে যাবে। এখানেই আগরতলার ব্লগটা এন্ড করছি। যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন আমাদের ত্রিপুরা সিরিজ।